বন্ধের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দলীয় প্রধানের পদে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে হস্তান্তর। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদের ভোট চায় এনসিপি, নির্বাচন বিলম্বিত করার চেষ্টাকারীরা গণতন্ত্রের বিপক্ষের মন্তব্য বিএনপির। এবং মুন্সিগঞ্জে পদ্মা নদীর পানি বাড়ায় বিভিন্ন স্থাপনার নদীগর্ভে বিলীন, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। পুলিশকে বলা হয় জনগণের বন্ধু, বাস্তবতাও কি তাই? অতীত ইতিহাস বলছে জনগণ নয় বরং সরকারের বন্ধু হয়ে কাজ করেছে পুলিশ। স্বৈরাচারী সরকারের গর্তমিতে গণঅভ্যুত্থানে প্রাণ গেছে অনেক পুলিশ সদস্যের। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী মনে করছেন, দলীয় লেজুরবৃত্তি বন্ধ না হলে পুলিশ কখনোই জনবান্ধব হবে না। তবে বদলে যাওয়া বাংলাদেশে পুলিশ নিয়ে আশাবাদী ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দেশকে গড়ে তোলা হয় পুলিশি রাষ্ট্র হিসেবে। টানা 15 বছরের শাসন আমলে পুলিশকে বিরোধী মত দমনেই ব্যবহার করা হয়েছে, যে কারণে 24-এর গণ আন্দোলনে বহু ছাত্র জনতা হতাহত হয়। দায়িত্ব পালনে গোয়ার্তমির কারণে প্রাণহানি থেকে রেহাই পায়নি পুলিশ সদস্যরাও। আন্দোলনে দমনপীড়নে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাকাপোক্ত হয় মানুষের। তারপর থেকেই প্রকট হয় আস্থার সংকট। বদলে যাওয়া বাংলাদেশে তাই দাবি ওঠে পুলিশ বাহিনীতে সংস্কারের। তবে বর্তমান বাস্তবতায় পুলিশের হারানো ইমেজ ফিরিয়ে আনা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। কমিশন হয়, কমিশন অনেক সুন্দর সুন্দর আপনার পুস্তিকা বলুন বা ভলিউমস করে তারা পাবলিশ করে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় না। অভ্যুত্থানের পর দেশে বেড়ে যায় মব জাস্টিস। আইন ও সালিশ কেন্দ্র বলছে, ইউনূস সরকারের প্রথম 7 মাসেই মব ভায়োলেন্স ঘটে 194টি, আর 444 রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ঘটে 121 জনের। আহতের সংখ্যা প্রায় 5000। মব ভায়োলেন্স, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ঘরবাড়ি আক্রমণ করা, তা লুটপাট করা, এগুলো কিন্তু আমাদের এখানে হয়েছে। এত সব ঘটনা ঘটলেও মামলার সংখ্যা কিন্তু একেবারেই নগণ্য। সরকারের প্রথম 4 মাসে 565 হত্যা মামলা দায়ের করা হয়। ছিনতাই ও ডাকাতির মামলার সংখ্যা 1412 এবং অপহরণ মামলা 642টি। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি বলছেন, পুলিশকে শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার দলীয় পেটোয়া বাহিনীর তকমা মুক্ত হতে হবে। মাঝখানে কিন্তু বেশ সুন্দর চালু হয়েছিল যে মাঝে মাঝে মাঠ পর্যায়ে বৈঠক, হাটে বাজারে হতে পারে, বটগাছের নিচে হতে পারে। পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক, এটা শুধুমাত্র আইনের ব্যাপার না, এটা সামাজিক একটা দরকার ছিল, সেটা এখনো হচ্ছে না। স্বাধীনতা পরবর্তী সময়ে 8 বার পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম সংস্কার কমিশন গঠন হয় 1972 সালে। এরপর এরশাদের শাসন আমলে আরও 4 বার। 2003 থেকে 2014 সালে পুলিশ সংস্কারে নানানমুখী প্রস্তাবনা দেয় ইউএনডিপি ও এফআইডি। সবশেষ 2024 সালে পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান অভ্যুত্থান পরবর্তী আন্দোলনে পুলিশি ভূমিকার প্রশংসা করে বলেন, গেল 1 বছরে বাহিনীর সদস্যদের মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরিবর্তন হয়েছে। যে পরিস্থিতি ছিল, পুলিশ অনেকটা অগোছালো ছিল, সেই অবস্থা থেকে আমরা অনেকাংশেই গুছিয়ে উঠেছি এবং গত 1 বছর আপনারা দেখেছেন প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম ছিল সেখান থেকে এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আমরা পৌঁছতে পেরেছি। মাঠ পর্যায়ে যারা সেবা দিয়ে থাকে তাদেরকে পুনর্গঠন করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বর্তমানে তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। একটি জনবান্ধব পুলিশি কাঠামো গড়ে তুলতে জনগণের দায়বদ্ধতাও কম নয় বলে মনে করেন এই কর্মকর্তা। পুলিশের কাজে সহায়তা করবেন, এই ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম করে নিজেদেরকে পুলিশের ভূমিকায় অবতীর্ণ করা এটা সঠিক হবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না কেউ। এসব সুপারিশ উঠে এসেছে জুলাই সনদের খসড়ায়। এছাড়াও সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। জাতীয় ঐক্যমত্য কমিশনের তৈরি করা জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এতে।
জাতীয় নির্বাচনের আগে গণপরিষদের ভোট হতে হবে, একই সঙ্গে নতুন সংবিধান সহ সংস্কার প্রক্রিয়ায় জনগণের ইচ্ছার প্রতিফলন চান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনায় একটি বিশেষ দলের প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষপাতের অভিযোগও করেন নেতারা। নতুন সংবিধানে বাধা এলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক 10 বছর না হোক আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে তারা গণতন্ত্রের শত্রু, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব বাধা উপেক্ষা করতে জনগণ সংকল্পবদ্ধ। যারা এতে বাধা দেবে তাদের প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান। সারা জাতি অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন দেখা দিয়েছে মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায়। বিশেষ করে হুমকিতে রয়েছে টঙ্গীবাড়ি উপজেলার 250 বছরের পুরনো দিঘিরপাড় বাজার। ইতিমধ্যে বাজারের অনেকগুলো দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে উদ্যোগ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে পদ্মা নদীর স্রোত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে শুরু হয়েছে ভাঙন। তাতে নদীগর্ভে বিলীন হচ্ছে 250 বছরের পুরনো দিঘিরপাড় বাজার। ইতোমধ্যে 10টি দোকান নদীগর্ভে বিলীন হওয়ায় ভাঙন আতঙ্কে ব্যবসায়ীরা জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তাদের অভিযোগ, স্থায়ী বাঁধ নির্মাণ হলে এমন ক্ষতি হতো না। এখান থেকে অনেক গর্দরদা নিচে 5-7-10টা গর্দরদা নিচে নদীতে ভাঙ্গা নিয়ে গেছে। কারণ হলো এটা একটা ভাঙ্গা নোয়া লাগছে, এলিগে অনেক ভাঙতাস। বস্তা হালায়, পাথর হালায়, হেলে জায়গাটা থাকবো আর নাহলে থাকবো না। এটাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং বস্তা হালাক বলক হালাক ফেলাইতে হবে, না হলে এটা মনে করেন 2-4 দিনের ভিতর মানে আরো কিছু দোকানপাট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পাথর ফালান অথবা বালু ফালান, কিন্তু ওনাদেরকে অনেকবার বলার পরও ওনারা আসে না, এই পদক্ষেপ নেয় না। ওনারা কি করছে, যেখানে দরকার নাই ওখানে ওনারা এগুলো ইউজ করছে, ফালাইছে। 10-12টা আইনা বস্তা হালাই দিয়া কইতাছে যে এই জায়গায় যে ছবি টবি তুললে অলরেডি বাড়ায় কমপ্লিট যে আমরা পদক্ষেপ নিতেছি, কিন্তু কোনো কাজই হইতাছে না। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা সহ সরেজমিনে পরিদর্শন করে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রোধ করার জন্য আমরা জিও ব্যাগ ডাম্পিং করছি। আমাদের সিসি ব্লকও আছে, সিসি ব্লক আমরা ডাম্পিং করব। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আমরা সাইটে আছি এবং আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। ব্যবসায়ী সহ সবার দাবি, পদ্মার ভাঙন ঠেকাতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, মুন্সিগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি এবং সেখানে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি এখন কেমন, জানাবেন? যে মুন্সিগঞ্জের পদ্মা যে ভাঙন, সেই ভাঙনের কিন্তু দিন দিন বেড়ে চলেছে। ইতিমধ্যে যদি আপনাকে বলি যে মুন্সিগঞ্জের যে বেশ কয়েকটি এলাকা কিন্তু ভাঙন শুরু হয়েছে। আমি খবর নিয়েছি যে গত কয়েকদিনের এই ভাঙনে কিন্তু যে পদ্মার যে পার্শ্ববর্তী ঘরবাড়ি রয়েছে তারা কিন্তু আতঙ্ক রয়েছে। আমি যদি আপনাকে বলি, উজান থেকে পানির বাড়ার সাথে সাথে কিন্তু পদ্মায় যে ভাঙন, সেই ভাঙনে ইতিমধ্যে কিন্তু মুন্সিগঞ্জের যে লোহজন, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ সদর বেশ কয়েকটি এলাকায় কিন্তু যে নদী পার এলাকা রয়েছে সেটা কিন্তু ভাঙন শুরু হয়েছে। এই মুহূর্তে যে বাজারটি দেখাচ্ছে এটা হচ্ছে মুন্সিগঞ্জের 250 বছর যে পুরনো বাজার, দিঘিরপাড় বাজার। সেই বাজারটি কিন্তু
বেশ গত কয়েকদিন যাবত কিন্তু ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু জিও ব্যাগ চালানোর মাধ্যমে কিন্তু এই ভাঙন রোধের পরিকল্পনা করছেন। পাশাপাশি কিন্তু যেন সাময়িক যে ভাঙন সেই ভাঙন রোধ করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। এখানকার যারা ক্ষতিগ্রস্ত লোক রয়েছে তাদের সাথে যারা কথা বলেছে তারা যেমনটা বলছেন, যেহেতু পদ্মা সুরক্ষা বাঁধের যে 17 কিলোমিটার বাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের কিন্তু যদি স্থায়ীভাবে কাজ করা হতো তাহলে কিন্তু এই ভাঙন রোধে তেমন একটি প্রভাব তাদের পড়তো না বা ক্ষতিগ্রস্ত হতো না। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যেহেতু এই পদ্মা রক্ষা বাঁধের যে 17 কিলোমিটার মধ্যে ইতিমধ্যে কিন্তু 60 কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে এমনটি বলছেন। যেহেতু বর্ষার সময় যে পদ্মা যে রাক্ষসী হয়ে ওঠে বা পদ্মা ভাঙন শুরু হয়, সেই ভাঙনের কারণে কিন্তু এই সব যে সমাধান সেই সমাধানে একটু ধীরে গতিতে হচ্ছে। ওদিকে সদরের যে বাংলা বাজারের চিতলিয়া এইসব এলাকা যে ভাঙন দেখা দিয়েছে তারা কিন্তু ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিতে যাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে স্থায়ী ভাবে যে এই বাঁধ রক্ষা করা যদি হয় তাহলে কিন্তু তাদের ঘর বাড়ি সবকিছু রক্ষা করা হবে। পাশাপাশি কিন্তু তারা দাবি করেন যেন এই পদ্মা ভাঙনের যেন দ্রুত যে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, এমনটা কিন্তু এই মুন্সিগঞ্জবাসীর যে পদ্মার পাড়ে রয়েছেন তাদের দাবি। তো এই ছিল আমার কাছে পদ্মা যে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কাশিমপুরে হাতিমারা থেকে লোহাগড় হয়ে শফিপুর সড়কের বেহাল দশা। 12 বছরে এই রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। এতে বৃষ্টির পানি জমে সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের কথা স্বীকার করে রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। মেহেদী হাসানের প্রতিবেদন। গাজীপুর মহানগরের হাতিমারা থেকে লোহাকুর মাজার হয়ে শফিপুর বাজারের রাস্তাটি 12 বছরের কোনো উন্নয়ন হয়নি। এতে খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের যেন শেষ নেই। প্রায়ই বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়া সহ ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি এতটাই পরিমাণ খারাপ যে প্রতিদিনই 2-3টা অটো উল্টিয়ে যায়। পরে যাচ্ছে, তাদেরকে হাসপাতালে পাঠাচ্ছি, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো। এটা প্রতিদিন মানে নিত্যদিনের ঘটনা। গাড়ি রাস্তা খালি ফাইসা যায়, তারপরে গাড়ির নিচে বাইজা যায়, পিছে বাইজা যায়, গাড়ি খালি নষ্ট হয়। এই রাস্তা সবার আগে এই রাস্তাটা দরকার, কারণ এই রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি চলে। এমন বাস্তবতায় চরম ভোগান্তিতে ছাত্র শিক্ষক সহ সব ধরনের মানুষ। স্কুলের সামনে যে রাস্তাটা রয়েছে সেটা খুবই বিশ্রী অবস্থা। এর জন্য স্টুডেন্টদের স্কুলে আসতে খুবই সমস্যা ভোগাইতে হয়। তাদের আসার সময় জামা কাপড়ে কাদা লেগে যায়। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ, আমরা নিয়মিত স্কুলে আসতে পারি না, আমাদের জামা কাপড় পোশাক টোশাক নষ্ট হয়ে যায়। এই রাস্তাটা আমরা সংস্কার চাই। রাস্তা দিয়ে যাইতে আমাদের কষ্ট লাগে। এই রাস্তা দিয়ে স্কুলে আসি, আমার এই রাস্তা দিয়ে স্কুলে আসতে অনেক সমস্যা হয়। দুর্ভোগের কথা স্বীকার করে সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বললেন অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারী বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, খানাখন্দের সৃষ্টি হয়েছে, চলাচলের সমস্যা হচ্ছে। তো এই বিষয়টি আমরা নগর ভবনে অবগত করেছি। তার পরিপ্রেক্ষিতে নগর ভবন থেকে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু হবে। সিটি কর্পোরেশনের উন্নয়ন হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হাতিমারা থেকে মৌচাকের রাস্তাটি। দীর্ঘ 12 বছর যাবৎ অবহেলায় পড়ে থাকাতে ভোগান্তিতে হাজারো মানুষের। অতি দ্রুত রাস্তাটি মেরামত করে যাতায়াত স্বাভাবিক করবে এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। মেহেদী হাসান, মহানা সংবাদ, গাজীপুর। দালাল চক্রের সিন্ডিকেটের কারণে অব্যবস্থাপনার শিকার বরিশালের স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা পেতে হয়রানি পোহাতে হচ্ছে রোগীদের। যত্রতত্র বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। সঠিক চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, জনবল ও ওষুধ সংকট সহ চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। নগরীর বিবির পুকুর পাড়, বাটারগলি, সদর রোড সহ আশেপাশের এলাকায় গড়ে উঠেছে বৈধ অবৈধ প্রায় শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে পরিচালিত হওয়ায় সেবা নিয়ে আছে অভিযোগ। শতাধিক ডায়াগনস্টিক সেন্টার আছে। এই শতাধিক ডায়াগনস্টিক সেন্টার এই অল্প সংখ্যক টেকনিশিয়ান দিয়ে কিভাবে সঠিকভাবে পরিচালিত হয়? বিস্তৃত সব রোগের আপনার ওই যে প্যাথোলজি যে ব্যাপারটা, ওটা সব রোগের নাই, কিছু কিছু রোগের বাইরে থেকে করতে হয়। দালালরা যেভাবে আসিয়া যারা বোঝে না তাদেরকে আসিয়া তো লেওয়াইয়া ফাঁসাইয়া তাকে নিয়ে যায়। এসব অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে স্বাস্থ্য খাত সংস্কার ও সিন্ডিকেট ভাঙার দাবি জানাচ্ছেন।
আমরা আন্দোলনে নামি, এর পরবর্তী সময় এই দালাল চক্র, এই সিন্ডিকেট চক্রই আমাদের নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এগুলো দেখার দায়িত্ব তাদের না, কর্তৃপক্ষের না, প্রশাসনের দায়িত্ব। তো তারা তো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। অনেক দেখেন ব্যাঙের ছাতার মতো হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। সরকারি নির্দেশনা ব্যতীত কোনো ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হতে পারবে না বললেন সিভিল সার্জন। এখানে কিছু সরকারি কিছু প্রোটোকল আছে, সরকারি কিছু নিয়মকানুন আছে, ওর মধ্যে যে নির্দেশিত যে নিয়মাবলী এর মধ্যে থেকে সবাই চালাবে এবং এইভাবে আমাদের নির্দেশনা দেওয়া। নিয়মিত বেসরকারি ক্লিনিকগুলো পরিদর্শনের মাধ্যমে মান নিয়ন্ত্রণ করার কথা জানালেন স্বাস্থ্য বিভাগের পরিচালক। বেসরকারি ক্লিনিকগুলোকে সবসময়ের জন্য পর্যবেক্ষণ করি, আমাদের নজরে থাকে এবং রীতিমতো আমরা ভিজিট করি। যেখানে মানসম্মত যেটা নাই আমরা সাথে সাথেই সেটাকে মানটাকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে নির্দেশনা দেই। দালাল চক্র নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিলেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বিভিন্ন জায়গায় ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে, এরাই কিন্তু সুযোগটা নেয়। তো দালাল ঠেকানোর সবচেয়ে প্রথম কাজই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। কোন কিসের সক্ষমতা বৃদ্ধি? ল্যাবরেটরি এবং রেডিওলজি, দুটো আগে। নিয়মিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে জানালেন জেলার প্রশাসক। আমাদের কাছে যখন অবৈধ ডায়াগনস্টিক সেন্টার তথ্য আসে, জেলা প্রশাসন নজরে আসে, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত পরিচালনা করি ও তাদেরকে আইনে আওতায় আনার চেষ্টা করি। কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতের অনিয়ম ও দালাল চক্র নির্মূল করতে কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা বরিশালবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি রাজু আহমেদ। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি শেখ ফয়েজ আহমেদকে গ্রেপ্তার ও জুলাই আন্দোলনে সাহসী সাংবাদিক হিসেবে পাওয়া পুরস্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে ফরিদপুরে। রংপুর মহানগর ছাত্র শিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়েছে। জামালপুরের ইসলামপুর ধর্মকুড়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক নানা অপকর্ম ও মিথ্যা অভিযোগে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক এলাকায় সরকারি রাস্তার কাজে ভূমিদস্যুদের বাধা সৃষ্টি করা এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনুর উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে পানিবন্দী ৪৫ পরিবারকে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ শ.উ.ম আব্দুস সামাদ। চট্টগ্রামে সাতকানিয়া লোহাগাড়া সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে নগরীর দেবপাহাড় এলাকায় নিজ বাসভবনে মতবিনিময় করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী। চাঁদপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের আশিকাঠি কাশিম জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান। গফরগাঁয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজমুল হক এর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদ ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজায় গত ২৪ ঘন্টায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৩ শতাধিক। এছাড়াও অনাহারে প্রাণ গেছে ১১ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে প্রায় ২ বছরের লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৬১,৮০০। আল জাজিরার সাংবাদিক হত্যার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এতে জেরে তেল আবিব জুড়ে গাজায় যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময় চুক্তির দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। এদিকে গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।